জেনজিরা অনেকেই এটা ভেবে জামাতের পক্ষে ছিল যে আসলে অনেক তো হয়েছে ওদেরকে দোষারোপ করা, আমরা তো ওদেরকে কখনো দেখি নাই, বাট দে আর অ্যাকচুয়ালি গুড পিপল। তারা বাকি যে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলো আছে তার থেকে অ্যাকচুয়ালি আলাদা। যারা জামাত সাপোর্ট করতো না, যে জামাতের ইডিওলজির সাথে আমার ইডিওলজি যায় না, তারাও এটা বলতো যে জামাতকে একটা সুযোগ দেওয়া উচিত। মজার ব্যাপার হচ্ছে এই আন্ডারগ্রাউন্ড থেকে যখন জামাত ইসলাম সারফেস লেভেলে চলে আসছে, সেইখানে কিন্তু এটা মনে হয় জামাত ইসলামের জন্য একটা কার্স। তারা যখন আন্ডারগ্রাউন্ড থেকে সারফেস লেভেল চলে আসছে, দিন দিন তাদের মুখোশ খুলে যাচ্ছে। তারা এত মেধাবীদের দল, সংসদে তাদের বাজেট নিয়ে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করার মতন একটা লোক নেই। আমির হামজা বলে কি 9 লাখ কোটি না হয়ে 6,000 কোটি নাকি একটা বললো যে এত কোটি হলে ভালো হইতো। একবার সংসদে দাঁড়ায় বলে বাবা মুক্তিযোদ্ধা ছিল, পরে দেখা গেছে বাবা বেঁচেই আছে। আরেকবার সংসদে দাঁড়ায় ফ্রিজ এসি চায়, মানে এরকম তো চলতেছে। লেটেস্ট যেটা হলো সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলাম, উনি হোটেল রুমে একটা মেয়েকে নিয়ে ওইভাবে ধরা পড়লো। আসলে এখানে পলিটিক্যাল অনেক ন্যারেটিভ আছে, কেন মেয়েটা ছিল, মেয়েটার কনসেন্ট, ওই আলোচনায় আমি যাব না। এখানে সবচাইতে বড় বিষয়টা সেটা হচ্ছে এই গাজী নজরুল ইসলাম, থ্যাংক গড উনি কোনো স্বতন্ত্র এমপি না, জামাত থেকে জাস্ট নমিনেশন দিছে। যদি এটা হইতো জামাত বলতো আচ্ছা উনি তো জাস্ট আমাদের স্বতন্ত্র এমপি, উনি তো আমাদের সাথে কানেক্টেড না, আমাদের দলের সাথে। এই গাজী নজরুল ইসলাম হচ্ছে সেই কোরামের লোক, জামাত ইসলামে একটা এলিট লোকেদের কোরাম আছে এবং এই কোরামে 7-8 জন বেঁচে আছে। এরা হচ্ছে সেই কোরাম যারা 90-91 সালে জামাতের এমপি ছিল এবং আঞ্চলিক রাজনীতি থেকে শুরু করে আরবান লেভেলের রাজনীতি সব জায়গায় এইসব নেতাদের একটা মানে বিস্তর ইম্প্যাক্ট আছে। এই 7-8 জন জেমের মধ্যে এই গাজী নজরুল ইসলাম হইল একজন। উনি এরকম একটা কাজ করলো, যাকে আমরা দেখলাম নির্বাচনের আগে পর্দার আড়ালে থেকে মেয়েদের সাথে কথা বলে, সতর ঢাকা নিয়ে বয়ান দেয়, এটা সেটা। সবচেয়ে দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে যে এরকম একটা ঘটনা হইতে পারে, এখন একজনকে দিয়া দলের বাকি জনকে জাজ করার কোনো সুযোগ নাই। কিন্তু সমস্যাটা যখন হয়, এটাকে ডিফেন্ড করার জন্য তারা প্রথমে বললো এআই জেনারেটেড, পরে বললো দ্বিতীয় বিয়া, 3 নম্বরে আমরা দেখলাম যে ওনার ফার্স্ট ওয়াইফকে দিয়ে একটা বিবৃতি দেওয়াচ্ছে, ওইটা উনি পারতেছে না, দেখে দেখে পড়তেছে, এরকম একটা সিচুয়েশন। খুবই বাজে অবস্থা। চিন্তা করেন, যেই মহিলা ফার্স্ট ওয়াইফকে দিয়ে আজকে এই বিবৃতিটা দেওয়ানো হচ্ছে, সেই মহিলা শেখ হাসিনার আমলে জামাতের উপর যে নিষ্পেষণ হয়েছে, সেই সময় এই মহিলা ওনার জামাই জামাত করতো, মানে ওনার এই হাজব্যান্ড জামাত করতো জন্যে পুলিশের হাজতে মেয়ে সহ দিনপাত করছে। আজকে যখন ভালো সময় আসছে, সে হাজব্যান্ডকে বাঁচানোর জন্য দ্বিতীয় বউয়ের পক্ষে সাফাই গাইতেছে। মানে কোন লেভেলে চলে গেছি আমরা। তার চেয়ে বড় কথা, আমরা রিসেন্টলি জামাত ইসলামের পেজ থেকে দেখলাম কোনো রকম বিবৃতি না দিয়ে একটা আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দিছে যে আল্লাহই সিদ্ধান্ত নেবেন কাকে ক্ষমা করবে, আল্লাহই সিদ্ধান্ত নেবেন কাকে শাস্তি দিবে। এখন তারা এটা নিজেদের বেলায় বলতেছে সিদ্ধান্ত নেবে, এদিকে তাদের এমপি আমির হামজা কিন্তু অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। তো এই যে একজনকে এমপি বানায় দেওয়া, প্রত্যেকটা ন্যারেটিভের আন্ডারে ধর্ম বিক্রি করা, আমি জানি না এগুলার শেষ কোথায়। এবং এই দল যে আস্তে আস্তে নিজেদের মুখোশ, এবং এটা যে আসলে একটা বেসিক পলিটিক্যাল পার্টি, বাকিদের সাথে যে এদের কোনো পার্থক্য নাই, এটা যে দিন দিন বের হয়ে আসতেছে, এটা আল্লাহর রহমত, এবং আল্লাহ আমাদেরকে এদের হাত থেকে রক্ষা করুন, আমিন।